ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমাদের আলোচনার টপিক মৃত্তিকা পরিলেখ, ইংরাজিতে যেটাকে বলা হয় সয়েল প্রোফাইল। এখন সয়েল প্রোফাইল কাকে বলে না, মৃত্তিকা বিজ্ঞানী, একজন রাশিয়ান মৃত্তিকা বিজ্ঞানী ডকুচেভ, তিনি বলেছেন মৃত্তিকার উল্লম্ব প্রস্থচ্ছেদ করলে পরপর স্তরযুক্ত যে পরিকাঠামো দেখতে পাওয়া যায় তাকে বলা হয় মৃত্তিকার পরিলেখ। অর্থাৎ ভূপৃষ্ঠের একদম উপরি অংশ থেকে, ধরা যাক এটা ভূপৃষ্ঠ, একদম সারফেস থেকে মাটি যদি তুমি কাটো এই শক্ত আদিশিলা পর্যন্ত, যেখান পর্যন্ত এখানটা ধরা যাক মূল শিলা প্রবেশ মানে আর নেই মাটি, এই অনেকগুলো স্তর বা উপস্তর অনেক দেখতে পাওয়া যায় যেগুলো ভূমির প্রায় সমান্তরালে অবস্থিত। তাহলে মৃত্তিকার উল্লম্বভাবে যদি আমরা এই মৃত্তিকাটাকে কাটি, প্রস্থচ্ছেদ করি, তাহলে পর স্তরযুক্ত যে স্ট্রাকচারটা আমরা পেলাম সেটাকেই আমরা বলছি মৃত্তিকার পরিলেখ বা সয়েল প্রোফাইল। তো জেনে নেওয়া যাক এই স্তরগুলোকে কি বলে। না, এই এক একটা স্তরকে বলা হয় এক একটা হরাইজন। এক একটা স্তরকে বলা হয় এক একটা হরাইজন। এরকম মাটিতে ও, এ, বি, সি এবং ডি এই 5টা হরাইজন রয়েছে। ও, এ, বি, সি এই দুটো একসাথে নিয়ে ধরলাম ডি। তা ওটা হচ্ছে জৈব স্তর, এটা এলুভিয়েশন স্তর, বিটা ইলুভিয়েশন স্তর, সিটা শিথিল শিলাচূর্ণের স্তর এবং সবশেষে ডি বা আর মানে হচ্ছে পেরেন্ট রক, যেটা থেকে মাটিটা তৈরি হলো, অর্থাৎ জনক শিলা বা আদি শিলা এটাকে বলা হচ্ছে। এখন একটা মৃত্তিকা পরিলেখের মধ্যে যদি এই সবকটা স্তর সুস্পষ্টভাবে দেখতে পাওয়া যায়, ও, এ, বি, সি, ডি, এই সবকটা স্তরই যদি বর্তমান থাকে, উপস্থিত থাকে সেই প্রোফাইলের মধ্যে, তখন সেই প্রোফাইলটাকে আমরা বলতে পারি আদর্শ মৃত্তিকা পরিলেখ এবং মাটিটাকে বলা হবে পরিণত মাটি, আর পরিলেখটাকে বলা হবে আদর্শ পরিলেখ। তার মানে থেকে বোঝা গেল যে সব পরিলেখই আদর্শ হয় না। কখনো কখনো হয় কি, মাটির পরিলেখ সৃষ্টি হয়ে যাওয়ার পর কোনো ক্ষয়জাত কারণে, মানে কোনো কিছু ক্ষয় পেয়ে, সেটা ধস হতে পারে বা পুঞ্জিত ক্ষয় হতে পারে বা আবহবিকারগ্রস্ত হতে পারে, পরে সেখান থেকে ক্ষয় পেতে পারে, উপরের এক বা একাধিক হরাইজন ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, ধরা যাক নেই, মানে তার এ, বি, সি আর ডি, অর্থাৎ উপরের ও স্তরটা নেই, বা এ স্তরটাও ধরা যাক নেই, এমনও হতে পারে, শুধু বি থেকেই শুরু হচ্ছে, এরকমও হতে পারে। তাহলে সম্পূর্ণ পরিলেখ তৈরি হওয়ার পর মৃত্তিকার উপরি অংশ থেকে এক বা একাধিক স্তর বা উপস্তর যদি অপসারিত হয়ে যায়, কেটে বাদ চলে যায়, তখন সেই পরিলেখকে বলা হবে কর্তিত পরিলেখ, কর্তন করা, কেটে নেওয়া, ট্রাঙ্কেটেড প্রোফাইল। ঠিক আছে। আর যদি সব স্তরটাই সুস্পষ্টভাবে বিরাজমান হয় তখন তাকে বলা হবে আদর্শ পরিলেখ। আর আদর্শ পরিলেখ তৈরি হবার পর যদি মৃত্তিকার উপরি অংশে থেকে এক বা একাধিক হরাইজন ক্ষয়প্রাপ্ত হয়ে অপসারিত হয়ে যায়, তখন তাকে বলা হয় কর্তিত পরিলেখ বা ট্রাঙ্কেটেড প্রোফাইল। এইবার দেখো, প্রত্যেকটা হরাইজনের কিন্তু আবার কতগুলো উপস্তর আছে। অর্থাৎ আমরা যদি মাটির এই উল্লম্ব প্রস্থচ্ছেদটাকে এইভাবে যদি করার চেষ্টা করি,
এটা 3D ফরম্যাটে আঁকার যদি চেষ্টা করি, এই স্তরটা হচ্ছে ও স্তর, এই স্তরটা হচ্ছে এ স্তর। যদিও ও স্তর এতটা মোটা হয় না, বোঝানোর জন্য থিওরিটিক্যালি এটাকে করলাম। এইটা যদি ধরা যাক বি স্তর, এইটা ধরা যাক সি স্তর, আর এইটা ধরা যাক ডি স্তর, অর্থাৎ আদি শিলাস্তর। ও স্তরটার নাম দিলাম আমরা জৈব স্তর, এ স্তরটার নাম দিলাম এলুভিয়েশন স্তর, বি স্তরটার নাম দিলাম ইলুভিয়েশন স্তর বা ইলুভিয়েটেড হরাইজন, সিটা শিথিল শিলাচূর্ণের স্তর, আর ডিটা আদি শিলাস্তর। এখন এই প্রত্যেকটা স্তরেরই প্রায় উপস্তর রয়েছে কতগুলো, এরকম তো নির্দিষ্ট লাইন নেই, তবে কালারগুলো দেখলে বোঝা যেতে পারে। ও এর যেমন 3টে উপস্তর, ও ছোট হাতের আই, ও ছোট হাতের এ, ও আই, ও ই, ও এ, বা কেউ বলে এ ও, এ ডবল ও, এ ট্রিপল ও। কেমন? তাহলে এইভাবে চলতে পারে কাজ, মানে প্রোফাইলটা শ্রেণী বিভাগ, ও আই, ও ই, ও এ। আবার এ স্তরেরও 3টে ভাগ, মানে উপভাগ। 3টে উপভাগের মধ্যে কী হবে, একটা হবে A1, A2, A3। বি স্তরেরও একই রকমভাবে 3টে ভাগ, B1, B2, B3। সিটার কোনো উপস্তর নেই, সে রেগোলিথের স্তর, শিথিল শিলাচূর্ণের স্তর, আর ডিটা তো আদি শিলা পড়ে রইল। তাহলে এখন ও আই এই স্তরটা কি? এই ও স্তরটা হচ্ছে জৈব স্তর। ধরা যাক আমি এটাকে একটু আলাদা করেই নিলাম স্তরটাকে, এইটা ধরা যাক আমাদের সেই ও স্তর, অর্থাৎ অর্গানিক জৈব স্তর, অর্গানিক হরাইজন। ও স্তরের যে 3টে ভাগ, ও আই, ও ই এবং ও এ, এর মধ্যে দেখবে ওপরের অংশটা হচ্ছে সেই সদ্য সংযোজিত জৈব পদার্থ, মানে যার মূল প্রকৃতি চিহ্নিত করা সম্ভব, যে হ্যাঁ এটা একটা গাছের পাতা না ইঁদুর মরেছে, কোনটা সেটা বোঝা সম্ভব, এবং এখনও বিশ্লেষণ সেইভাবে শুরু হয়নি, অবিশ্লেষ্য অবস্থাতেই রয়ে গেছে। অবিশ্লেষ্য নয় সেটা যদিও, কিন্তু এখনও অবিশ্লেষ্য অবস্থাতে থেকে গেছে। তাহলে সেই কাঁচা জৈব পদার্থ নিয়ে যে স্তরটা তৈরি হলো, সব থেকে উপরের লেয়ারটা, এটাকে বলা হচ্ছে ও আই। এই স্তরটাকে বলা হচ্ছে ও আই স্তর, ঠিক আছে? তার নিচের যে স্তরটা পাবো, উপস্তরটা পাবো, সেটা হচ্ছে আংশিক পচিত। মানে এর নিচের স্তরটা, উপরের স্তরটা যেমন একদমই পচিত নয়, এটা হচ্ছে অর্ধ পচিত। তখন এটাকে বলা হবে ও ই, ও আই, ও ই। আর নিচে যেটা পাবো সেটা একেবারে সম্পূর্ণরূপে পচিত, যেটাকে আমরা নাম দিতে পারি হিউমাস, সেটাকে বলা হবে ও এ। তাহলে ও আই একেবারেই কাঁচা, ও ই তার থেকে একটু পচিত, অর্ধপচিত বলা যেতে পারে, আর ও এ সম্পূর্ণরূপে পচিত, অর্থাৎ হিউমাসে পরিণত। ও আই, ও ই, ও এ, এই 3টে উপস্তর মিলে হলো আমাদের এই ও হরাইজন। এইবার চলে আসা যাক এ হরাইজনে। এ হরাইজনেরও 3টে ভাগ আমরা জানি, যদিও এরকমভাবে লাইন টেনে ভাগ করাটা যায় না, A1, A2 এবং A3। অ্যাকচুয়ালি এখানে কি হয় না, মৃত্তিকার উপরে যে সমস্ত খনিজ পদার্থগুলো থাকে, দ্রাব্য খনিজ পদার্থগুলো, সেগুলো অনুশ্রবণরত জলের সাথে নিচের দিকে অপসারিত হয়, কখনো দ্রবীভূত অবস্থায়, কখনো ভাসমান অবস্থায়, যেটাকে আমরা বলি হচ্ছে এলুভিয়েশন। এলুভিয়েশন প্রক্রিয়া। তাহলে ওপরের এই অংশটা ফেড হয়ে যাবে। ধরা যাক একটা স্কেচ পেনের রিফিল আমরা লাস্টে যেমন ছোটোবেলায় করতাম, কালি ফুরিয়ে গেলে এই রিফিলটার
এখানে 1 ফোঁটা 2 ফোঁটা করে জল ফেলে দিতাম, তাহলে ফেললে কী হতো, আলটিমেট দেখতাম যে নিচের দিকের রঙটা গাঢ় হয়ে গেল, ওপরের রঙটা হালকা হয়ে গেল। তাহলে এখান থেকে সমস্ত দ্রাব্য ক্ষারকীয় খনিজ পদার্থগুলো যদি নিচের দিকে অপসারিত হয়ে যায়, তাহলে এই এ হরাইজনটার বর্ণ ফ্যাকাশে হয়ে পড়বে। আর ঠিক তার নিচে এটা বি হরাইজনে যখন গিয়ে জমা হবে, তখন সেই বি হরাইজনের রঙটা ডিপ হয়ে যাবে, তখন এটাকে বলা হবে ইলুভিয়েশন স্তর। তাহলে এ হচ্ছে এলুভিয়েশন হয় এ স্তরে, আর বি স্তরে ইলুভিয়েশন হয়। এবার দেখো A1 এই স্তরটা অ্যাকচুয়ালি হচ্ছে ও আর এর একটা ট্রানজিশনাল জোন, মানে মধ্যবর্তী সীমান্তবর্তী, যেখানে কিছুটা জৈব পদার্থও আছে, কিছুটা খনিজ পদার্থও আছে। আবার A3টাও কিছুটা এর বৈশিষ্ট্য, কিছুটা বি এর বৈশিষ্ট্য। কারণ দেখো প্রকৃতিতে এরকম সুস্পষ্টভাবে সীমারেখা দিয়ে মৃত্তিকাকে ভাগ করা তো ওইভাবে যায় না যে ঠিক এই স্তরটা পর্যন্তই A2 স্তর, এরকমটা নয়। আদর্শ এর বৈশিষ্ট্যটা দেখতে পাওয়া যায় A2-তে, আর আদর্শ বি এর বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় B2-তে। তেমনই তার মানে এর B1 আর এর A3 এবং B1 এই দুটো হচ্ছে ট্রানজিশন, মাঝখানে ইকোটোনের মতন। আবার এর B3 আর শিথিল শিলাচূর্ণ রূপে যেটা পড়েই রয়েছে রেগোলিথ, তার একটা ট্রানজিশন। তাহলে OI, OE, OA, A1, A2, A3, এই A1টা বললাম ও আর এর একটা ট্রানজিশন, A3টাও ঠিক তেমন B1 আর A3 একটা ট্রানজিশন, B1টাও ট্রানজিশন, B3টাও একটা ট্রানজিশন, তারপরে C, তারপরে D। যদি সব কটা পরিলেখর স্তর যদি উপস্থিত থাকে, তাহলে সেই পরিলেখটাকে বলা হলো আদর্শ মৃত্তিকার পরিলেখ। দেখো এবার আমরা একটা মূল আলোচনায় আসি যে এই পরিলেখটা তাহলে কিভাবে তৈরি হলো। একদিনেই কি তৈরি হয়ে গেল? না, মৃত্তিকা কয়েকশো বছর, কয়েক হাজার বছরও তৈরি হতে লাগে, আবার কখনো কখনো তার থেকে অনেক কম সময়ও লাগে। যে মৃত্তিকা আর্দ্র জলবায়ুতে হয়, উষ্ণ আর্দ্র জলবায়ুতে, তবু তাদের একটু তৈরি হওয়ার হার বেশি হয়, আর মরুপ্রায় অঞ্চলে বা হিমশীতল অঞ্চলে মৃত্তিকার সৃষ্টির হার অত্যন্ত কম। আমি দেখো কতগুলো স্টেপ আঁকছি, একটু ফলো করার চেষ্টা করো। এইটা ধরা যাক পুরোটাই একটা আদি শিলা ছিল, মানে একটা শিলাস্তর ছিল, কোনো রকম মৃত্তিকা সেই অর্থে ছিল না। তাহলে ডি স্তর ছিল, পুরোটাই হচ্ছে একটা শক্ত শিলাস্তর। আবহবিকার উপর থেকে আস্তে 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 এইগুলোকে রেগোলিথে পরিণত করতে 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 গভীরীকরণ হতে হতে নিচের দিকে নামছে। অর্থাৎ ডি স্তরটা উপরি অংশ থেকে আবহবিকার গ্রস্ত হতে শুরু করেছে, করে দেখা গেল যে এইখান পর্যন্ত ডিটা শক্ত শিলারূপেই রয়ে গেছে, বাকি এই অংশটা তার সর্বত্র সমসত্ব একটা শিলাচূর্ণের মিশ্রণ তৈরি করেছে, যাকে আমরা নাম দিলাম রেগোলিথ, দ্যাট ইজ সি। এটা কিন্তু সব জায়গায় সমানভাবে চারিয়ে আছে, যেটা এক সময় এই মূল শিলা ছিল কিন্তু এখন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এরপরে বৃষ্টিপাত হলো। তাহলে ওই যে বললাম স্কেচ পেনের উদাহরণটা, উপরের অংশ থেকে সমস্ত দ্রবীভূত হয়ে ক্ষারীয় খনিজ পদার্থগুলো যখন নিচের দিকে নেমে আসবে, তাহলে ডি এখানেই রয়ে গেল। কিছু দূর আসার পর আর জলটা হারিয়ে যাবে, মানে শোষণ হয়ে যাবে, সি রয়ে গেল কিছুটা তার অবশিষ্টাংশ। আর উপরের অংশটা হয়ে গেল ফেড, আর নিচের অংশটা হয়ে গেল একটু ডিপ, তার নাম দিলাম আমরা বি। তাহলে সি থেকেই উপরের অংশ থেকে যদি সব পদার্থগুলো নিচে জমা হয় খানিক দূর এসে, তাহলে উপরের অংশটা হালকা হয়ে যাবে আর নিচের অংশটা ডিপ হয়ে যাবে। এই দুটো রঙের পার্থক্যই দুটো উপস্তরে মানে হরাইজনে আমরা ভাগ করে নিলাম, এ এবং বি। এবং তার উপরে যদি গাছপালা তো হবেই অবশ্যই, এবং গাছপালার যে একটা স্তর জৈব পদার্থ মিশ্রিত হিউমাসের স্তর একটা তৈরি হবে, যেটাকে আমরা নাম দিলাম ও। তাহলে এমন ভাবার দরকার নেই, তবে এটা যেন মিসকনসেপশন না হয় যে আগে আবহবিকার টোটালটা হলো,
তারপরে সি হলো, তারপরে বি হলো, এরকম নয়। সব প্রক্রিয়াগুলি যুগপৎ চলতে থাকে, একই সাথে সাইমুলটেনাসলি কিন্তু চলতে থাকে। তাহলে যত দিন যাবে আবহবিকার যত গভীর হবে, এই ডি স্তরটা যত আরও আবহবিকার, ওই ডি স্তরটা এইখানে নেমে আসবে, রেগুলিথের স্তরটাও আরও গভীর হবে, জল আরও গভীর পর্যন্ত প্রবেশ করতে পারবে। তাহলে মৃত্তিকার হরাইজনগুলোরও তত বেদ থেকে 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 বাড়বে। আর যে মৃত্তিকায় এরকম সবকটা স্তর একসাথে দেখতে পাওয়া যায়, সেই মাটিটাকে বলা হয় পরিণত মাটি। মানে তার সবকটা পরিলেখ, মানে সবকটা হরাইজন তৈরি হওয়ার সে পর্যাপ্ত সময় পেয়েছে, পেরিয়ে এসে সে আজকে একটা কমপ্লিট সয়েলে পরিণত হয়েছে, তার আদর্শ প্রোফাইল দেখতে পাওয়া যাচ্ছে। সেই মাটিটাকে বলা হবে ম্যাচিওর সয়েল বা পরিণত মাটি। আর যে মাটিতে এখনও সবকটা পরিলেখ স্তর গড়ে ওঠেনি, সবকটা হরাইজন গড়ে ওঠেনি, সেইগুলোকে বলা হবে অপরিণত মাটি। কর্তৃত পরিলেখ কিন্তু আলাদা। কর্তৃত পরিলেখর ক্ষেত্রে সবকটা পরিলেখ হয়েছিল, কিন্তু উপরের এক বা একাধিক হরাইজন ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যেখানে সবকটা পরিলেখ সৃষ্টির উপযোগী পরিবেশই নেই, বা সৃষ্টি হলেও তা সুস্পষ্টভাবে হরাইজনগুলোকে উপবিভক্ত করছে না, তখন সেই মৃত্তিকাটাকে বলা হবে অপরিণত মাটি, ম্যাচিওর সয়েল আর ইমম্যাচিওর সয়েল।